থামছে না ভারতের পুশিং চেষ্টা। পঞ্চগড়, নওগাঁ সহ 4 জেলার সীমান্তে শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি, সতর্ক গ্রামবাসী। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। আমরা কখনোই এটা মানব না যে বহিরাগত লোক এসে আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়ায়। যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত কোনো ব্যক্তিবর্গ প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। ভারত মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সংস্কৃতি সংক্রান্ত সমঝোতা সই। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। হামে 600 মৃত্যুর অর্ধেকের বেশি মে মাসে। জরুরি অবস্থা ঘোষণা হলে কমানো যেত প্রাণহানি, দাবি বিশেষজ্ঞের। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। পদ্মায় ফের বাসডুবি, যাত্রীরা আগে নেমে যাওয়ায় রক্ষা। চালক হেলপারকে উদ্ধার, 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। বিদ্যুতের দাম বৃদ্ধি চাপ বাড়াবে মধ্যবিত্তের ওপর। শিল্পের উৎপাদন খরচ নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। এবং সারা দেশে বিশ্বকাপের উন্মাদনা। টিকাটুনের ফিফা গলিতে ফুটবল উৎসব। দেয়ালচিত্রে মেসি, নেইমার। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। থামছে না ভারতের পুশিং চেষ্টা। পঞ্চগড়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটে সীমান্ত দিয়ে নারী শিশু সহ অর্ধশত মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান নেয় তারা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক গ্রামবাসী। সীমান্তে আবারও পুশিনের চরম উত্তেজনা আর উৎকণ্ঠা। গত কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে ভারতের টিয়াপাড়া ক্যাম্প থেকে 10 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল বাধা দিলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। পরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয় বলে জানিয়েছে বিজিবি। 10টা লোক ভারত থেকে বাংলাদেশে পৌঁছাবা দিচ্ছে আর বাংলাদেশের বিজিবি ওখানে আটক করে দিয়ে দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বহুত প্রকার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিজিবি জিরো লাইনে দাঁড়িয়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে এবং এখন পর্যন্ত তারা জিরো লাইনে ইন্ডিয়ার অভ্যন্তরে অবস্থান করতেছে। লালমনিরহাটের 3টি সীমান্ত দিয়ে নারী শিশু সহ অন্তত 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হয় তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় 2 দিন ধরে অবস্থান করছে 6 শিশু সহ 28 জন। বৃহস্পতিবার ভোরে তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবিকে জানালে বিজিবি প্রতিরোধ করে এবং সীমান্তের শূন্যরেখায় পাঠিয়ে দেয়। 2 দফা পতাকা বৈঠকের পরও বিএসএফ তাদের সরিয়ে নেয়নি বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমাদেরকে পরবর্তী বিষয়টা জানাবে। তো এখন পর্যন্ত যাদেরকে ভিতরে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা আমাদের সীমানার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, এখান থেকে প্রায় 50 গজ ভিতরে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এখন পর্যন্ত 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এছাড়া নেত্রকোনা ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল ও তল্লাশি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পুশিং চেষ্টার সবশেষ খবর জানতে পঞ্চগড় সীমান্তে আছেন রিপোর্টার সোহাগ হায়দার এবং লালমনিরহাটে আছেন সুফিয়ান আল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ,
দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের হারিভাষা ইউনিয়নের সীমান্ত বড়বাড়ি সীমান্ত এলাকায়। ঠিক এই জায়গায় আমার পেছনেই কিন্তু ভারত থেকে আজ ভোর রাতে কিন্তু প্রায় 10 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে না পেরে কিন্তু যারা পুশিন হচ্ছিল তারা কিন্তু বর্তমানে এই সীমান্তের জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আমরা দেখছি যে সকাল থেকেই বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক চলছিল। কিছুক্ষণ আগে পতাকা বৈঠক সাময়িক সময়ের জন্য স্থগিত হয়েছে এমনটা আমরা জেনেছি। বর্তমানে যারা পুশিন হচ্ছিল তারা কিন্তু জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আমরা জেনেছি সেখানে 3 জন শিশু রয়েছে, 2 জন নারী রয়েছে এবং 5 জন পুরুষ রয়েছে। সকলে কিন্তু সেখানে সকাল থেকে অবস্থান করছেন। আর বিজিবি বিএসএফ এর যে পতাকা বৈঠক ছিল কোম্পানি পর্যায়ে তা নিয়ে কিন্তু একটা টান পরিস্থিতি আমরা দেখেছি এবং এখানে কিন্তু বিজিবি যারা সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছে পুশিনের বিষয়টিকে নিয়ে। আমরা বলছিলাম যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি তৎপর অবস্থায় ছিল বিজিবি। তার মধ্যে কিন্তু আজকে ভোর রাতে এই ঘটনাটি ঘটে। এরপর থেকে কিন্তু আমরা দেখছি এখানে সকাল থেকে মানুষের উপস্থিতিও কয়েক গুণ হারে বেড়েছিল। এখন এই বাংলাদেশে মানুষের যে উপস্থিতি সেটা কম থাকলেও কিন্তু আমরা দেখছি যে বিজিবি তাদের জায়গায় অবস্থান করছে এবং সতর্কমূলক অবস্থানে রয়েছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে উভয় দেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু তাদের দেশে পুশিং করার যে 10 জন ছিল তাদের ফেরত দেওয়ার জন্য বারবার বলা হচ্ছিল। তো সার্বিক বিষয়টি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আলোচনা চলছে এমনটি আমরা দেখছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। আমরা এখন জানবো লালমনিরহাটের খবর, সেখানে আছে সহকর্মী হাসান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে। আমি যদি আপনাকে বলি, আজ ভোর রাতে লালমনিরহাটের 3টি সীমান্তে পৃথক 5টি জায়গা দিয়ে ভারতীয় যে বিএসএফ বাহিনী রয়েছে তারা কিন্তু পুশিনের চেষ্টা করে। সেই খবর পাওয়া মাত্র বিজিবি সতর্ক অবস্থানে এই জায়গাটিতে রয়েছেন। আমি যে জায়গাটি রয়েছে এটি দুর্গাপুর সীমান্ত। সেই সীমান্তে এখন কিন্তু বিজিবি এবং বিএসএফ এখানে যে পুশিনের চেষ্টা চলেছে সেখানে তারা দুই পক্ষেই কথা বলার চেষ্টা করছেন, তারা সমঝোতার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত এখানে যাদেরকে পুশিং করা হয়েছে তাদের বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের মধ্যে দুই পক্ষের কারো সাথেই কারো সমঝোতা এখনো পর্যন্ত এখানে হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা আপনাকে যদি জানাই যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত, হাতিবান্ধা সীমান্ত এবং উপজেলার আদিতমারি, লালমনিরহাটের আদিতমারি উপজেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলি দিয়ে কিন্তু ভারতীয় যে বিএসএফ রয়েছে তারা কিন্তু পুশিনের চেষ্টা করছেন। সেটি ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা এখানে লালমনিরহাট বিজিবি যিনি সিইও তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি। তবে তারা আরো জানিয়েছেন যে এখানে তারা বিএসএফ এর সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সমঝোতার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত সমঝোতায় আসেনি বিজিবি এবং বিএসএফ। তবে তারা আমরা যে স্পটটিতে রয়েছি তার পাশেই কিন্তু বিজিবি এবং বিএসএফ কথাবার্তা চলছে। তবে আশা করা যাচ্ছে যে একটি সমঝোতায় তারা চলে আসবেন। তো লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত থেকে এই ছিল সবশেষ খবরাখবর। পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে পুশিনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলাদেশ সীমান্তে ভারত সরকার মুসলিম জনগোষ্ঠীকে ঠেলে দিচ্ছে কিনা তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। Hundreds of people are waiting in zero line between Bangladesh and India border. India government pushing Muslim people forcibly to Bangladesh. The current government violating the Vienna Convention. Does UN Secretary General aware of it, and what's his position on that? I will get back to you on that. I've not been following this particular incident closely enough, but I will revert back to you. এবার অন্য প্রসঙ্গ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ভাষ্য, বাংলাদেশ তার সীমানার বাইরে প্রভুত্ব নয়, বন্ধুত্ব এবং অংশীদারিত্ব খোঁজে। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সই হয়েছে সংস্কৃতি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক। হাকান ফিদান বলেন,
রোহিঙ্গা সংকট মোকাবেলায় ঢাকার পাশে থাকবে আঙ্কারা। শাকিলা শারমিনের রিপোর্ট। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র তুরস্কের কোনো উচ্চ পর্যায়ের প্রথম সফর। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনায় বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গ যেমন উঠে এসেছে, তেমনি আলোচনা হয়েছে প্রতিরক্ষা, অ্যাভিয়েশন, তথ্য প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের নানা দিক। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই মন্ত্রী। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় প্রবেশকে স্বাগত জানান হাকান ফিদান। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি নির্বাচিত হয় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ করেছে আন্তর্জাতিক অঙ্গনে। আশ্বাস দেন রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশেই থাকবে আঙ্কারা। Yeni bir döneme girmiştir. Ve Türkiye bunun çok güçlü bir destekleyicisi olmuştur. Biz bundan çok memnunuz. বাংলাদেশ তার সীমানার বাইরে প্রভুত্বের বদলে বন্ধুত্ব এবং অংশীদারিত্ব খোঁজে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় তুরস্কের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। আঙ্কারার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা বলে মন্তব্য করেন খলিলুর রহমান। My Prime Minister, Mr. Tariq Rahman, we also shed light on the possibility to sign a free trade agreement with Turkey. We also discussed the possibility of, in the interim, having a preferential trade agreement with Islamic zones in Bangladesh. We offered our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh, our democratic transition, and for our your renewed endeavors to strengthen the bilateral relationships between our two countries. We are here ready, extending our hands, and I know you are ready too, so there is no reason why we should not have very rapid actions to take our relationship to a very different heights in the future. 3 দিনের এ রাষ্ট্রীয় সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরনো ফেরি ও চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। ফেরিতে ওঠার পরই নিয়ন্ত্রণ হারালো বাস, সোজা গিয়ে পড়ে যায় নদীতে, আর মুহূর্তেই ডুবে গেল যানটি। কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল 9:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় 7 নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রীকে নামিয়ে দেয় প্রাণে বেঁচে যান সবাই। বাসটি ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। যাত্রী নামিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট গাড়িটা এই ফেরির উদ্দেশ্য চলে আসছে। আসার পরে এখান থেকে হেল্পার লাফ দিয়ে নেমে গেছে। তখন আমার মনে হয় যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলার পরে যখন এটা চলে আসছে, একটা ঠেকাই দিচ্ছে, ঠাস করে ছিঁড়া পদ্মায় পড়ে গেছে। এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরো টনক নড়বে। স্থানীয়দের অভিযোগ, পুরানো ফেরি ও বাস চালকদের বেপরোয়া আচরণের কারণে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। আমরা চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন ব্যবস্থা। আজকে যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার মূল দায়ভার নিতে হবে বিআইডব্লিউটিএ বা টিসিকে। এই নৌ রুটে যে ফেরিগুলো চলে, এগুলো পুরাতন আমলে, এগুলো দুর্বল ফিটনেসবিহীন, যে কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে। দুর্ঘটনা তদন্তে 5 থেকে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে কোনো যাত্রী বাসে ছিল না, বিধায় হতাহতের ঘটনা ঘটেনি। তাদের মালামালগুলো উদ্ধার করা হয়েছে, বাস উদ্ধার হয়েছে।
এখন যাত্রীদের আমরা তাদের মালামালগুলো বুঝিয়ে দিলে তারা নির্বিঘ্নে যেতে পারে। আমরা আপনাদের একটাই অনুরোধ করব, আমরা সবাই যাতে সচেতন হই, ফেরিতে ওঠার সময় বাস থেকে নেমে দাঁড়াই এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর হচ্ছে বাসটি এর মধ্যে কিন্তু ঢাকাগামী দৃশ্যমান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এসবি সুপার ডিলারে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিকুর, সকাল ঠিক 9:30টার দিকে দৌলতদিয়ার এই 7 নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার পর বাসটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট, বিআরডব্লিউটি এর ডুবুরি ইউনিট এবং উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কার্যক্রম শুরু করে। হামজা দীর্ঘ 2.5 ঘন্টা উদ্ধার কার্যক্রম চালায়। 2.5 ঘন্টা উদ্ধার কার্যক্রম চালানোর পর ঠিক 11:55 দিকে বাসটি উদ্ধার করে একেবারে পুরোপুরি উদ্ধার করে ডাঙায় তোলে। ডাঙায় তোলার পর বাসটি এরই মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ নৌ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, দৌলতদিয়া বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তে এখানে উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনাররাও রয়েছেন, তারা এখানে কাজ করছেন। তারা এই বাসে যাত্রীরা যারা ছিলেন 37 জন টিকিটধারী যাত্রী এই বাসে ছিলেন, কিন্তু বাসে যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। অর্থাৎ গত 25 মার্চ এই দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে আরো একটি বাস দুর্ঘটনা ঘটে। তারপরেই কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে যে বাসের যাত্রীরা নেমে যাবে এবং যাত্রী নামানোর পর বাস ফেরিতে উঠবে। তো ঠিক সেভাবেই বাস যাত্রী নামিয়ে ফেরিতে বাসটি উঠেছিল, যে কারণে বাসে কোনো যাত্রী ছিল না। এই 37 জন টিকিটধারী যাত্রী যারা বাসটি ফেরিতে ওঠার আগেই নেমে গিয়েছিলেন, তাদের সাথে শিশুরা ছিল, সব মিলিয়ে 45 জন বা এর আশেপাশে যাত্রীরা। বাসের মধ্যে সেই মালামালগুলো হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ যেটি বলছিলাম যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তারা এই যে মালামাল হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করছেন। আরো 2 জন যাত্রী, অর্থাৎ 35 জনের মালামাল হস্তান্তর করা হয়েছে। 2 জন যাত্রীর মালামাল হস্তান্তরের প্রক্রিয়া এখনো বাকি আছে। বাসটি নৌ পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসক আফরোজা পারভিনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত 5 থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এরপরই আসলে এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এই বাস ডুবে যাওয়ার ঘটনার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম দৌলতদিয়া ফেরিঘাটে। সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ গেল 7 জনের। সিরাজগঞ্জের স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয়েছে চালকের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর সড়কের মেগুল্লা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সামনে অ্যাক্সেল ভেঙে গেলে সড়কের উপর পড়ে যায় ভ্যানটি। এ সময় এনায়েতপুরগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক সহ আরোহী স্বামী স্ত্রী মারা যান। আহত হন একজন। করতে পারেনি, গাড়িটা কন্ট্রোলে নিতে পারেনি, আর সে ওই ভ্যানে মেরে দিয়েছে এবং কাছে মেরে দিয়েছে। স্বামী স্ত্রী এবং এই ভ্যান চালক এখানকার মেগুল্লার ভ্যান চালক, তাদের সবার পরিচয় পাওয়া গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 42 মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় 5 জনকে নেওয়া হয় হাসপাতালে। প্রাণ হারান অটোরিকশার আরোহী স্বামী স্ত্রী ও তাদের শিশুপুত্র। একই পরিবারের 5 জন তারা ছিল সিএনজির মধ্যে। এর মধ্যে ড্রাইভার সহ 3 জন মারা গেছে। কাউসার ওয়াইফ মারা গেছে। এখন কাউসারের একটা বাচ্চা আছে, ছোট ছেলে, 7-8 বছর, ছেলেরা একসাথে মারা গেছে। পিকআপ আর একটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সবাই হসপিটালে চলে আসে। হসপিটালে এসে জানতে পারি 3 জনই মারা গেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া যা আছে আমরা সবকিছু জানি। এছাড়া একই জেলার সরাইলের বাড়িগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরো 4 জন। তারিক রহমান, সময় সংবাদ। 3 মাসের কম সময়ে হাম উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 600। অর্ধেকের বেশি প্রাণহানি মে মাসে।
হাম পরিস্থিতিকে জরুরি অবস্থা ঘোষণা করা হলে কমানো যেত মৃত্যুহার, কাজে লাগানো যেত সামরিক সক্ষমতা। এমন মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন। বলেন, সরকার প্রচলিত পদ্ধতির বাইরে কাজ করতে চায় না বলেই জরুরি অবস্থা ঘোষণা করেন। মনির হোসেনের রিপোর্ট। 15 মার্চ থেকে 5 জুন ক্যালেন্ডারের পাতায় 3 মাসের কম, তবুও এ সময়ে হাম কেড়ে নিয়েছে 6 শতাধিক প্রাণ। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এবছর হামে প্রথম 20 দিনেই মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। পরের 100 মৃত্যু ঘটেছে মাত্র 12 দিনে। এরপর মে মাসে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। দ্রুতই বাড়তে থাকে মৃত্যুর হার। তবে জুনের শুরুতে মৃত্যু কিছুটা কমলেও এখনো তা প্রত্যাশিত নয়। 10-12 দিন ধরে জ্বর ছিল, জ্বরটা কমতেছিল না। তারপরে আমরা ডাক্তার দেখছিলাম, ডাক্তারে বলছে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আমরা ভর্তি ছিলাম। ওখান দিয়ে কিছুদিন পর দেখতেছি কি র্যাশে পুরো শরীর ভরে গেছে। হামের কিছু লক্ষণ আছে আর রক্তে ইনফেকশন আছে। ভর্তি হন পরে এনে ভর্তি ছিলাম। তার আমি 7 দিন থাকার পর আর 7 দিন 8 দিনের ট্রিটমেন্ট দিছে আর 7 দিন আমি বাসায় বসে চিকিৎসা করছি। হাম এখন ভালো হয়েছে ডিনসিজের ট্রিটমেন্ট করার পরে। এখন এখানে নেফ্রোটিক সিনড্রোম, যেটা কিডনির সমস্যা, ওইটার ট্রিটমেন্ট চলতেছে আর যে নিউমোনিয়ার ট্রিটমেন্ট চলতেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের ভাষ্য, জরুরি অবস্থা ঘোষণা করা হলে কমানো যেত মৃত্যু হার। পরিস্থিতির উন্নয়নে স্বাস্থ্য সেবা দিতে দেশি বিদেশি সংস্থাগুলো সাড়া দিত দ্রুত। এমনি আমাদের দেশে প্রশাসনিক জটিলতা অনেক বেশি, তারপরে যদি এরকম জরুরি অবস্থা সেটা আমাদেরকে বাধা দেয়, সেটা খুবই আমাদের প্রাণে লাগে। জরুরি অবস্থা হলে প্রত্যেকটা মন্ত্রণালয় সতর্ক হয়ে যেত এবং তাদের থেকে তারা নিজেই কাজ করতো, তারাই যোগাযোগ করতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা সক্রিয় হতো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন সহায়তা নিয়ে তারা এগিয়ে আসে। কতগুলো জজুর ভয় দেখাচ্ছে আমাদেরকে যে জরুরি অবস্থা হলে আমাদের দেশ থেকে বাণিজ্য বন্ধ হবে। কেন? হামের সাথে এটা তো খাদ্যবাহিত কোনো রোগ না, কাজে হামের জন্য এই খাদ্য বাণিজ্য বা অন্য বাণিজ্য বন্ধ হবে, এটা একটা ওসিলা। তারা আসলে প্রচলিত পন্থার বাইরে কাজ করতে অভ্যস্ত না, কারণ তাদের যে মনে করে তাদের যে সুখ সুবিধা এটা নষ্ট হবে। এটা খুবই রক্ষণশীল মনোভাব, ঔপনিবেশিক মনোভাব। ঘোষণা করা হতো, তাহলে আপনারা কি মনে করেন মৃত্যু হার কি কমতো? অবশ্যই। অন্যান্য দুর্যোগের মতো স্বাস্থ্য খাতের সংকটকে জরুরি বিবেচনায় নিয়েই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষকে বাঁচাতে হবে, এটা হওয়া উচিত আমাদের 1 নম্বর। আমাদের সিস্টেমে আছে কি নেই এটা হবে সেকেন্ডারি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 60% বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা। বাড়ির ছাদ, ফুলের টব ও উঠানে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। অন্যদিকে অংশীজনদের সঙ্গে নিয়ে নগরীকে দূষণমুক্ত করতে কাজ করার কথা জানান ডিএসসিসি প্রশাসক। হামের মাঝেই এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এজন্য ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই প্রস্তুত নগর প্রশাসন। এছাড়া দূষণ প্রতিরোধেও কাজ করছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর ওয়ারিতে আয়োজিত এক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ সিটির অধিকাংশ বাড়িতেই মিলছে ডেঙ্গুর লার্ভা। এজন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান তার। যে কয়টা বাড়িতে আমরা জরিপ করেছি 60 to 80% বাড়িতে আজকে লার্ভা পাওয়া গেছে। কাজে প্রত্যেকটা বাড়ি আল্লাহর রাস্তায় আপনারা নিজেরা পরিচ্ছন্ন রাখেন, নিজেরা পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু এই সামনে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো। তা না হলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। অন্যদিকে রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শব্দ দূষণ সচেতনতা নিয়ে সমাবেশের আয়োজন করে কয়েকটি সংগঠন। এতে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, দূষণ মোকাবেলায় সব অংশীজনকে নিয়ে কাজ করবে প্রশাসন। আমরা আমাদের চেষ্টাগুলো যদি মানসিকভাবে একদম মাইন্ড সেট আপ করে ফেলি, আমরা চেষ্টা করবই, তাহলে এই যে আজকের পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ, এটাকে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারব। গুলশান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এখান থেকে আমরা সেটাকে বাস্তবায়নের দিকে যাব। প্রতিটি সেক্টরে গঠনমূলক পরিবর্তন আনতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন 2 প্রশাসক। আপনাদের পাশে থেকে সেটা বাস্তবায়ন করব। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন করে ন্যারেটিভ তৈরি করছে বাক স্বাধীনতা বিরোধীরা। সকালে জিয়া স্মৃতি জাদুঘর মেরামত ও জিয়া স্মৃতি কমপ্লেক্স নতুন করে তৈরির ঘোষণা দেন মন্ত্রী প্রতিমন্ত্রী। এ ভবনে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন স্বাধীনতার ঘোষক, যেখানে সংরক্ষিত তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিল আছে। স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ, সিঁড়ি সহ নানা স্থান পরিদর্শন করেন তারা। প্রতিমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে এই জাদুঘর। এর অনেকগুলো রুম আমরা দেখেছি খালি, কারণ এটা রেনোভেশন হচ্ছে। এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। স্বাধীনতা বিরোধী যারা ৭১ সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে কাটা করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে দুপুরের সময় আরো থাকছে টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, থমথমে এলাকা, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এআই এর অপব্যবহার রুখতে গাইডলাইন প্রণয়নের পথে হাঁটছে সরকার। একই সঙ্গে সঠিক তথ্য পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিং এও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বরং এআই এর সুফল ও কুফল নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করবে সরকার। গাইডলাইনের পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশ বিদেশের পেশাজীবীদের সমন্বয়ে আলাদা প্যানেল করার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির রিপোর্ট। প্রযুক্তির উৎকর্ষতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নিত্যদিনের বাস্তবতা। উন্নত বিশ্ব শিক্ষা, চিকিৎসা সহ নানান খাতে এর কার্যকর ব্যবহার করছে। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ব্যবহার হচ্ছে, পাশাপাশি কখনো কখনো এটি হয়ে উঠছে গলার কাটা। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহার নতুন ভীতিকর পরিবেশ তৈরি করছে। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ডিফেক্ট ছবি বা ভিডিওতে সয়লাভ সব জায়গা। প্রতিপক্ষকে ঘায়েল করতে হরহামেশাই ব্যবহার হচ্ছে টুল, যা সামাজিক যোগাযোগ মাধ্যম পেরিয়ে ঘোলাটে করছে সামাজিক নিরাপত্তাও। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েক জায়গায় এআই ছবিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র সংগঠনগুলো। এই অবস্থা ভাবাচ্ছে সরকারকেও, যাচ্ছে তাই ব্যবহারের লাগাম টানতে গাইডলাইন করার পথে হাঁটছে সরকার। গাইডলাইন তৈরি করতে পারি, এটা যে করব এই সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এটা একটা গাইডলাইন তৈরি করা উচিত। এটা কিন্তু বিভিন্ন, শুধু বাংলাদেশে যে সমস্যা তা কিন্তু না, পৃথিবীতে যে এআই এর যে একটা মানুষের উদ্বেগ আছে, এটা কতটুকু আমরা নিরসন করতে পারি আমরা সকলে মিলে। এআই নিয়ে মোটামুটি সব পৃথিবীর সকল দেশে একসাথে কাজ করা উচিত। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলছেন, শুধু আইন প্রণয়নে নয়, বরং এআই এর সুফল ও কুফল নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করবে সরকার। বাড়ানো হচ্ছে ফ্যাক্ট চেকিং এর সক্ষমতাও। কারেক্ট ফ্যাক্ট যেটা, সেটার বিস্তারটা আরো বেশি হবে, যে আমাদের ইনফরমেশনটা কি সেটা যখন প্রসারটা বেশি হবে, তখন মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের প্রচারটা অপেক্ষাকৃত কম হবে। সবকিছু যে আইন করে আপনার সব ঠিক করতে হবে তাও কিন্তু না, এবং আইন করলেই কি সবাই আইন মানছে? কাজেই আমাদেরকে ওইভাবে ট্রেন আপ করতে হবে। প্রতিনিয়ত আপডেট হচ্ছে এআই, ফলে শুধু নীতিমালা নয়, বরং বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিশেষজ্ঞদের আলাদা প্যানেল করার তাগিদ দা এআই কালেক্টিভের বাংলাদেশ প্রধানের। এটা এমন একটা প্রযুক্তি যে এত ফাস্ট যাচ্ছে, আজকেরটা কালকে চেঞ্জ হচ্ছে। আপনি একটা গভর্নমেন্টের নীতিমালা করলেন, ওটাই কিন্তু 2 বছর না 2 মাসও ধরে রাখতে পারবেন না। কাজেই ওই নীতিমালাতে কনস্ট্যান্ট আপডেট করতে হবে, কনস্ট্যান্ট ওখানে ইনপুট থাকতে হবে বিশেষজ্ঞদের, যাতে গভর্নমেন্ট ইমিডিয়েট কুইক অ্যাকশন নিতে পারে। এরকম অনেক
ট্যালেন্ট লোকজন বাইরে কাজ করছেন যারা এআই প্রযুক্তিগুলো নিয়ে, তাদেরকে সমন্বয় করে তাদেরকে নিয়ে একটা স্ট্রং সেল করা দরকার। সব ক্ষেত্রে এআই এর অপব্যবহার রুখতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের উপর জোর বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের নতুন দাম নিম্ন আয়ের মানুষকে খানিকটা স্বস্তি দিলেও চাপে ফেলবে মধ্যবিত্তকে, এমন শঙ্কা নিয়ে মাসের হিসাব মেলাচ্ছেন জনগোষ্ঠীর একটা বড় অংশ। আর রপ্তানিমুখী শিল্পের উদ্যোক্তারা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়বে উৎপাদন খরচ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরও উস্কে দেয়ার। অর্থনীতিবিদরা মনে করেন 1 লাফে 20% পর্যন্ত দাম না বাড়িয়ে ধীরে ধীরে ঘাটতি সমন্বয় করা যেত। আশরাফুল ইসলামের ছবিতে ফারুখে রবিনের রিপোর্ট। রাজধানীর পল্লবীর বাসিন্দা তানিয়া বেগম 2 রুমের ফ্ল্যাটে ব্যবহার করেন লাইট, ফ্যান, ফ্রিজ। গত মাসে বিদ্যুতে খরচ প্রায় 2500 টাকা। দাম বাড়ায় এখন তাকে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে গুনতে হবে বাড়তি আরো 500 টাকার মতো। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 500 টাকা অনেক। কাঁচা বাজার বলেন, মাছের দাম সবকিছু তো বাড়তি, সিলিন্ডার যে বাড়ছে, বিদ্যুৎ বিলও যদি এখন বাড়ে তাহলে আমরা কিভাবে চলব? নতুন করে বিদ্যুতের 18 থেকে 20% বাড়তি দামে সবচেয়ে চাপে থাকবে মধ্যবিত্ত শ্রেণী। ব্যবহার ভেদে এসব গ্রাহকের মাসিক ব্যয় বাড়বে 100 থেকে প্রায় 1500 টাকা। বাড়তি টাকার জোগাড় নিয়ে অঙ্ক মেলে না টানাপোড়েনে থাকা অনেকের। 20% কি যাইতেই কোথায় বোঝা উচিত ছিল যে আমি যে এত পার্সেন্ট জিনিসটা বৃদ্ধি করে দেব, মানুষ কোথা থেকে দেবে? এটা তো মানুষের উপরে চাপাই দেওয়া হচ্ছে। আমাদের ইনকামটা তো আর বাড়ে না। যদি হুট করে 1 মাসের ব্যবধানে যদি 700-800 টাকা বেড়ে যায় তাহলে ভাই এটা আমাদের উপরে খুব বার্ডেন হয়ে যায়। শুধু বাসাবাড়ি নয়, শঙ্কায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও। রাজধানীর মিরপুরের একটি বেকারির হিসাব বলছে 3 মাসের ব্যবধানে এলপি গ্যাসে খরচ বেড়েছে মাসে 16 থেকে 17,000 টাকা। এখন বিদ্যুতে বাড়তি গুনতে হবে 4 থেকে 5,000 টাকা। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও। মজার দাম বাড়বে, তেলের দাম বাড়বে, চিনির দাম বাড়বে, সবকিছুর দাম বাড়বে। এই দাম এখন কত মিনিট 40 টাকা, বাকি দাম 50 টাকা বিক্রি করতে হবে। আমরা যদি হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়াই, কোনো কাস্টমার নিতে চাবে না। সিলিন্ডারের যে বাড়ছে এটাতে আমাদের না বিশ্বাস। এখন আবার বিদ্যুৎ বাড়ছে, আমরা ছোটখাটো দোকানদার, আমরা বেঁচে থাকাটা খুব কষ্ট করে। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সংকটে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রপ্তানিমুখী শিল্প উদ্যোক্তারা। আমরা তো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না, তাহলে এই না পাওয়ার উপরে আবারও দাম বাড়াই দিচ্ছে। এটা পড়বে কারা? বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাস পাচ্ছি না, সবকিছু মিলে আমি আপাতত গার্মেন্টস সেক্টরের উজ্জ্বল ভবিষ্যৎটা এখনো দেখছি না। নিয়ন্ত্রণহীন এলপি গ্যাসের বাজার 2 দফা জ্বালানি তেলের দাম বাড়ার পর বিদ্যুতেও বড় লাভ, যা শঙ্কা জাগাচ্ছে মূল্যস্ফীতি আরো উস্কে দেয়ার। এত দাম বৃদ্ধিতে অসহনীয় হবে, মানে খুব সাস্টেনেবল হবে না এটা, এবং অর্থনীতিতে চাপ পড়বে, বিশেষ করে গ্রাহক পর্যায়ে সরাসরি বিদ্যুতের বিল এবং একই সঙ্গে যে পণ্যটা উৎপাদন করছে তার দাম বৃদ্ধি, এবং এটা বাড়লে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী। এটা 10% পর্যন্ত চলে যায়। এখন নামানোটা কিন্তু অনেক কঠিন হবে। এদিকে গণশুনানির মতামত উপেক্ষা করে দাম বাড়াতে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের খুব একটা বাইরে যায়নি বিআরসি, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের ক্রমাগত দাম বাড়ার সরাসরি প্রভাব যেমন পড়বে গ্রাহকের উপর, তেমনি বাড়বে পরোক্ষ চাপও। উৎপাদন খাতের ব্যয় বাড়ায় দিন শেষে তার বোঝা কোনো না কোনো ভাবে গিয়ে পড়বে সাধারণ মানুষের কাঁধেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করে অস্থির রাজধানীর চালের বাজার। মৌসুম থাকার পরও সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 টাকা পর্যন্ত। ভারত থেকে চাল আমদানি না হওয়ার কারণ বলছেন বিক্রেতারা। তবে স্বস্তি এসেছে ডিম, মুরগি ও সবজির বাজারে। রাজধানীর চালের বাজার আবারও অস্থির। ঈদ পরবর্তী প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঊর্ধ্বমুখী চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মিনিকেট, নাজির শাল সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। এর মধ্যে মিনিকেট চালের 50 কেজির বস্তার দামই বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত, যা বিপাকে ফেলেছে ক্রেতাদের। চালের দাম বেশ বাড়তি, যে চাল 100 টাকা করে 25 কেজির দাম বেড়ে গেছে বস্তায়। যে কাটারি যুবক আমি 2100 টাকা বস্তায় নিচ্ছে, এখন 2200 টাকা যাচ্ছে। বিক্রেতারা বলছেন ভারত থেকে চাল আমদানি না হওয়ায় প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। হঠাৎ চালের দাম বেড়ে গেছে। আমরা যখন জিজ্ঞেস করি ওনারা বলে নাকি ওই ভারতীয় চাল আসার বন্ধের কারণে বাংলাদেশের চালের দাম বেড়ে গেছে। বস্তাপতি আমরা 150 টাকা করে বেড়ে গেছে প্রতিটা চাউলে। যে চাল আমরা কিনছি 65 টাকা, ওটা এখন 68 টাকা থেকে
70 টাকা চাচ্ছি মিলে। এদিকে দাম কিছুটা কমায় স্বস্তি সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে, তবে দাম আরো কমানোর দাবি ক্রেতাদের। সবজি মোটামুটি রিজনেবল মনে হচ্ছে। রিজনেবল বলতেছি আর কি, ঈদের আগে যে বাড়ছে ওই অনুযায়ী ঠিক আছে। ঢেঁড়স 40-50 টাকা কেজি, পটল 40-50 টাকা কেজি, কাঁকড়া 60-70 টাকা কেজি, কিন্তু শসা টমেটো এগুলোর দাম একটু বেশি। ঈদের দ্বিতীয় দিনকার থেকে 3-4 দিন মালের দাম কম ছিল, এখন মনে করেন মানুষ সব হওয়ার পরে থেকে বাজার বেশি। কারণ বাজারে যদি এত দাম হয় তাহলে অন্যান্য জায়গায় তো বেশি হবে। এখন তো সিজন বর্ষা সিজন না, এখন মনে করেন আমদানি কম হলে আর গাড়ি ভাড়া মানুষের পোষায় না। স্বস্তি ফিরেছে ডিম মুরগির বাজারে। 2 সপ্তাহে লাল ডিমের দাম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়, আর ব্রয়লার মুরগি 160 এবং সোনালী মুরগির দাম নেমেছে 320 টাকায়। ব্রয়লার বেচতেছি 160 টাকা কেজি, সোনালী বেচতেছি আমরা 300 টাকা কেজি, 320 টাকা, আর দেশিটা বেচতেছি 750, লেয়ার বেচতেছি 350 টাকা। মোটামুটি ঈদের আগের সপ্তাহে এই সপ্তাহে অনেক কম মুরগির বাজার। ঈদের আগে যেরকম দাম ছিল বাজার চড়া ছিল, এখন ঈদের পরে ডিমের দাম অনেকই মোটামুটি স্বাভাবিক লাইনে চলে আসছে। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ভারতের নয়াদিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 22, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ হাইকমিশন। টাঙ্গাইলে 144 ধারা উপেক্ষা করে 3টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে দুদল গ্রামবাসী। সকাল থেকে গোপালপুরের নলিন বাজার, গোলপেচা এবং ভূঁইয়াপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। 144 ধারা উপেক্ষা করে গোপালপুর ও ভূঁইয়াপুরের গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এ সময় 3টি বাড়িতে আগুন দেয় তারা। এর আগে বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে সংঘর্ষ একজন মারা যায়। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। 2 দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের মানুষ। এরপরে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। এবার আসছে বাজেটের খবর। আসছে বাজেটে আবাসন ব্যবসায়ীরা এমন নীতি কৌশল চান যেন নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের দাম নিয়ে লুকোচুরির আশ্রয় নিতে না হয় তাদের। একই সঙ্গে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও দাবি তাদের। যদিও অবৈধ অর্থ বৈধ করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা, তবে ফ্ল্যাটের নিবন্ধন প্রক্রিয়া এমনভাবে করার পরামর্শ যেন রোধ করা হয় কর ফাঁকির প্রবণতা। সাইফুল ইসলামের রিপোর্ট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রায়হান শরীফ। তারপরও পরিবারের জন্য একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন 3 বছরেরও বেশি সময় ধরে। সঞ্চয় করছেন, যদিও মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে না পেরে অধরাই থেকে যাচ্ছে সেই স্বপ্ন পূরণ। খুব ইনক্রিজ করতেছে, যা হচ্ছে আমাদের জন্য মিডিল ক্লাসের জন্য খুবই রেয়ার হয়ে যাচ্ছে। আমাদের যে ড্রিম, যে নিজের একটা ফ্ল্যাট থাকা বা নিজের একটা বাসস্থান থাকা, সেটা এখন খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের হিসাব, রড, সিমেন্ট সহ কাঁচামালের দাম বৃদ্ধির কারণে কয়েক বছরের ব্যবধানে ভবন নির্মাণে ব্যয় বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। এমন বাস্তবতায় ফ্ল্যাটকে মধ্যবিত্তের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে বলে দাবি সংগঠনটির, যা বিক্রি মন্দার কবলে ফেলেছে খাতটিকে। নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতি, ইম্পোর্টেড আইটেমের ঊর্ধ্বগতি, ডলারের মূল্য বৃদ্ধি, সবকিছু মিলিয়ে ঢাকা শহরের মধ্যে আসলে সাধারণ মানুষের কে স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়াটা খুবই দুরূহ ব্যাপার। এই যে বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতে কিন্তু প্রাইস হিউজ বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল মানের হোটেল করতে গেলে এই ধরনের প্রোডাক্টের উপরে তারা যাতে একটা এর মধ্যেও বিক্রি হলে নিবন্ধন ব্যয় কমাতে ফ্ল্যাটের আসল দাম নিয়ে চলে লুকোচুরি খেলা, যা সরকারকে বঞ্চিত করছে সঠিক রাজস্ব আদায় থেকেও। এমন দাবি তুলে নিবন্ধন হিসাবেও পরিবর্তন চায় রিহ্যাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন কস্ট এটিকে কমিয়ে এনে আপনার যে মূল্যে আপনি ফ্ল্যাট কিনছেন সেই মূল্যের উপরে আপনি রেজিস্ট্রিটা করে নেন। দরকার রেজিস্ট্রেশন কস্ট আপনার মৌজা মাফিক আপনারা বাড়িয়ে দেন, তাহলে সবাই কিন্তু তবে মন্দার কবল থেকে আবাসন খাতকে টেনে তুলতে আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার দাবি সংগঠনটির। এতে অর্থ পাচার কমে দেশে বিনিয়োগ বাড়বে বলে যুক্তি তাদের। আপনি যদি এটা কোনো অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে এই টাকা কিন্তু দেশে বাইরে চলে যাবে, এবং বেগমপাড়া এইভাবেই তৈরি হয়েছে।
তা আপনি কি আরেকটা বেগম পাড়া তৈরি করতে চান? সো আপনি একটা মেকানিজম করেন, এটা আইন করেন, রুল করেন, সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে টাকাটা দেশে বিনিয়োগ করার সুযোগ দেন। আমি এইটার পক্ষে। রাজস্ব ফাঁকি রোধে নিবন্ধন প্রক্রিয়ায় পরিবর্তনের সঙ্গে একমত হলেও অর্থনীতিতে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সুযোগ না দিয়ে বরং যেটা করা উচিত, সব ধরনের ফ্ল্যাটের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, যে ল্যান্ডের যে রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগুলোকে এনআইডির মাধ্যমে আমাদের টিনের সাথে যুক্ত করা। মধ্যবিত্তকে স্বস্তি দিতে পুরান ফ্ল্যাট বিক্রিতে নিবন্ধন ব্যয়ভার কমানোর দাবিও খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বেশ পিছিয়ে দেশের তৈরি পোশাক শিল্প। এজন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ইউরোপ আমেরিকায় সৃষ্ট অর্থনৈতিক মন্দাকে সামনে আনছেন উদ্যোক্তারা। এ অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে আসছে বাজেটে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শুল্ক পরিশোধেও ছাড় চেয়ে প্রস্তাব দিয়েছে মিজিএমইএ। আশরাফুল আলম বাবুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে $39 বিলিয়ন বেশি রপ্তানি ঘরে তোলার পর চলতি অর্থ বছরের জন্য $44.5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অথচ মে পর্যন্ত 11 মাসে এসেছে $35.31 বিলিয়ন। বৈশ্বিক নানা সংকটে ইউরোপ আমেরিকার বাজারে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক মন্দা। এতে কমে গেছে ভোক্তা ব্যয়, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে। যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, নানা রকম বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতিতে একটা মন্দাভাব চলছে, যে কারণে বিক্রি কমে গেছে ইন্টারন্যাশনালি। আন্তর্জাতিকভাবে যখন বিক্রি কমে যায় তখন আমাদের অর্ডারের সংখ্যা কমে যায়। এই যে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, এটাতে আমাদের রপ্তানির যে একটা প্রবৃদ্ধি ছিল সে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দরদাম নিয়েও কড়াকড়ি করছে। বাজার মন্দার কারণে চলতি জুন থেকে আগামী আগস্ট পর্যন্ত ক্রয়োদেশ কমলো, পরের 3 মাসে ক্রয়োদেশ বাড়বে বলে আশা করছেন বিজিএমইএ নেতারা। কাজ কিন্তু ওই পরিমাণ এই মুহূর্তে নেই। সো কাজ এখন হয়তো সামনে ঢুকবে, এগুলি আপনার এক্সপোর্ট হইতে হইতে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই টাইমটাতে একটু পিক আশা করতেছি। ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারত নানা কৌশলে ক্রেতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন গার্মেন্টস মালিকেরা। এজন্য আসছে বাজেটে গার্মেন্টস শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। ট্যাক্সেশন 1% যেটা আমাদের ট্যাক্স কেটে নেওয়া হয় ডিউরিং আমরা যখন রেমিটেন্স আমরা রিসিভ করি, সেটাকে কমিয়ে 0.65 নিয়ে এসে সেটাকে মূল ট্যাক্সেশন হিসেবে ধরে আমাদেরকে যেন আর আশেপাশের কোনো ট্যাক্স ধার্য করা না হয়, ওটা থেকে বইতে চেয়েছি। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2100টি গার্মেন্টস এবং বন্দরনগরী চট্টগ্রামে 464টি কারখানা রয়েছে, যেখানে সরাসরি কর্মরত রয়েছে 40 লাখের বেশি শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি। রেকর্ড ভাঙা তাপদাহের মধ্যেই পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীর ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে এল নিনো। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। অন্ততের ছবিতে আবু সাইদ ইশানের প্রতিবেদন। খরতাপে পুড়ছে দেশ। বর্ষায় নেই পর্যাপ্ত বৃষ্টি, শীতকালও যেন হারিয়ে যাচ্ছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন এখন সরাসরি প্রভাব ফেলছে মানুষের জীবনযাত্রায়। জাতিসংঘের আবহাওয়া সংস্থা WMO বলছে, পৃথিবীর তাপমাত্রা যখন রেকর্ড উচ্চতায়, ঠিক তখনই নতুন করে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে খাদ্য, পানি, স্বাস্থ্য ও অর্থনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এটি ফিরে আসে এবং 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হয়। এর প্রভাবে বদলে যায় বাতাসের প্রবাহ, বদলে যায় প্রকৃতি। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। এল নিনোর অভিঘাত সবচেয়ে বেশি পড়তে পারে কৃষি, পানি ও জনস্বাস্থ্য খাতে। জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট দেখব শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না। এইটার ফলে মানুষের সমাজ ব্যবস্থা,
অর্থনৈতিক ব্যবস্থা এবং হচ্ছে স্বাস্থ্য, বিশেষ করে সেটা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। আমরা আসলে ওই জানার জায়গাটাকে তো অনেক দূরে আছি। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনে আগাম সতর্কবার্তা ও বিপদ সংকেত প্রচারের পাশাপাশি জরুরি অবস্থা মোকাবেলায় কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায় তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা এবং সেরকম অবস্থা ঘটলে কি করবে সেই জরুরি প্রস্তুতি রাখা। কৃষি অর্থনীতিবিদ বলেন, আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন না করতে পারলে কৃষি অর্থনীতি বাধাগ্রস্ত হবে। সরকারের পক্ষ থেকে এটা কৃষকদের কাছে আবহাওয়ার আগাম বার্তাটা পৌঁছে দিতে হবে। উন্নত জাত, যে জাতটা তাপ সহনশীল, এই তথ্যটাও কৃষকের কাছে পৌঁছানো। এটা যদি করা না যায় তাহলে আসলে আমাদের কৃষিতে একটা ধস নামবে, যেটা আমাদের অর্থনীতিতে একটা বিশাল বড় চাপের সৃষ্টি হবে। বিশ্বজুড়ে যেখানে তাপপ্রবাহকে নীরব ঘাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এখনো এই ঝুঁকি মোকাবেলায় নেই পর্যাপ্ত সমন্বিত নীতিমালা। তীব্র তাপদাহ উন্নত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হিসাবে বিবেচিত হলেও আমাদের দেশে যেন তা স্বাভাবিক ঘটনা। নেই আগাম সতর্কবার্তা, নেই কার্যকর প্রস্তুতিও। এখন দেখার বিষয় এই পরিবেশ বিপর্যয় রোধে বর্তমান সরকার কী ভূমিকা নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। এদিকে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাই কমিশন। নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশি মোহাম্মদ নুরুল আমিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ হাই কমিশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 44 বছর বয়সী নুরুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 বাংলাদেশি পরিবার, যারা চিকিৎসার জন্য দিল্লিতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। হাই কমিশনের তথ্য অনুযায়ী আগুনে আহত 8 বাংলাদেশিদের মধ্যে কয়েকজন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যুদ্ধবন্ধে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শর্তগুলো চাপিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ দেশটির। এদিকে চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। পাশাপাশি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম, যদিও এখন তার প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে দেখা করতে চাই না, তবে যদি কোনো চুক্তি হয় তাহলে তার সঙ্গে দেখা করতেও আমার আপত্তি নেই। আমার ধারণা আমি তার প্রিয় মানুষ নই, তবে তার কিছু জায়গায় ভালো সুনাম আছে। আমার ক্ষেত্রেও অনেকে খারাপ কথা বলে, যা পুরোপুরি সঠিক নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি, ভয় ছড়ানো এবং সরকারের উপর চাপ সৃষ্টি করাই এখন তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান জানান তিনি। যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকে এখনো কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, যা পরিষ্কার করা জরুরি। পাশাপাশি ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করে নিজের শর্ত মানাতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। এবারে খেলার খবর। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে দেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে বিটিভি, সময় সংবাদ ও টি স্পোর্টস। আগামী 11 জুন রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা টুর্নামেন্টের। 48টি দেশের অংশগ্রহণ ও মোট 104টি ম্যাচ শেষে আগামী 19 জুলাই পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় সংবাদ ও টি স্পোর্টস।
ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে গোটা বাংলাদেশকে। গ্রেটেস্ট শো অফ আর্ট ঘিরে নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। রাজধানীর টিকাটুলিতে দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনাদের স্মরণীয় সব মুহূর্ত। যে জায়গাটিকে সবাই ডাকেন ফিফা গলি নামে। ফুটবল পায়ে ড্রিবলিং আর আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটিতে রীতিমতো উৎসবের আমেজ ভাইরাল এই ফিফা গলিতে। আটচল্লিশ দলের ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের মতো উন্মাদনা বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি, পতাকা সংগ্রহের পাশাপাশি চলছে নানা আয়োজন। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ফিফা গলিতে। রাজধানীর টিকাটুলির কেএন দাস লেনের এই কজন তরুণ ফুটবল খেলাটাকে অসম্ভব ভালোবাসে। বিশ্বকাপের মৌসুমে সে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আরও বেশি রংতুলির কোমল স্পর্শে ফুটবল বিশ্বের তারকাদের বিভিন্ন মুহূর্ত আর মুখভঙ্গি ফুটিয়ে তোলার প্রয়াস। দেয়ালটাই যেন ওদের ক্যানভাস। এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, বাইরের দেশে হয়েছে, তো ওইখান থেকে আমরা দেখতেছি কি ম্যাপে দেখতেছি যে স্বামীবাগ ফিফা গলি, সবাই বলা বলি করতে স্বামীবাগ ফিফা গলি। এরপর থেকে না এটা অটোমেটিক ফিফা গলি একটা নাম হয়েছে। সবার ভিতরে একটা উৎসব কাজ করতেছে, একটা উৎসবের মতন হয়ে গেছে আমাদের এই ফিফা গলি। প্রত্যেকদিন আসি, আমার ভাইয়ারা আর্ট করে, আমার এটা ভালো লাগে অনেক। আমরা যে আয়োজনটা করছি এটা আপনার বিশ্ব মিডিয়া প্রকাশ করতেছে, মানে এটা তো আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে। একসঙ্গে দেয়ালচিত্র আঁকাআঁকি করলেও সমর্থনের ক্ষেত্রে যেন চিরশত্রু। আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের খুনসুটি আর তুমুল ঝগড়ায় আরও ভালোভাবে বোঝা যায় এই তো বিশ্বকাপের মৌসুম। প্রত্যেকবারই বলে হেক্সা নিবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায়। তুই বাপদাদা আমলে যখন নিয়েছিল ওইটা নিয়েছে, এটা নিয়ে চলুক। আমরা হাত দিয়া তো আর দল নেই সব পেনাল্টি, অফসাইডগুলো কি সেগুলো দেখতে হবে। আচ্ছা, প্লান্টিকের তো একটা গোলের অংশ, তাই না? আসলে আমি ব্রাজিল সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমাকে ওরা জোর করে পড়াইছে। 90% মানুষ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান, বাট আমরা খুব কম মানুষ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রান্সকে সাপোর্ট করতেছে। গলির মুখেই লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। পেলে, ম্যারাডোনা, নেইমার কিংবা এমবাপ্পে, ইয়ামালদের ঠাঁই হয়েছে দেয়াল ক্যানভাসে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি না থাকায় হতাশ পর্তুগাল ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি নাই, আমি ভাইয়াদের বলবো ইনশাল্লাহ এই ছবি আর্ট করতে, যত তাড়াতাড়ি আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো। আছে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ছবি। তাকে ঘিরে স্বপ্নটা আকাশ ছোঁয়া। আমরা তো সবসময় স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। মোটর বাইক আর বাইসাইকেল নিয়ে নানা কারিকুরিও দেখায় অনেকে। কেউ কেউ আবার ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়। প্যালেস্টাইন দেশে তো সবাই নিপীড়িত, তাই আমি চাই যে আমাকে দেখে সবাই প্যালেস্টাইন সাপোর্ট করুক। নিউ ইয়র্ক, মায়ামি, টরন্টো, ভ্যাঙ্কুভার, গুয়াদালাহারার সঙ্গে টিকাটুলির এই ছোট্ট গলিটাকে এক সুতোয় বাঁধতে পারে কেবলই ফিফা বিশ্বকাপ। মাসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে আজ সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন কোচ থমাস টুলি। কঠিন ম্যাচ হলেও শিষ্যরা সেরাটা দেবে বলে আশা করছেন। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 11টায়। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ হওয়ায় রোমাঞ্চিত বাংলাদেশ দল। তবে ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলনের জন্য মাত্র 2 দিন সময় পেয়েছেন থমাস টুলি। সান মারিনো কন্ডিশন ভিন্ন হলেও মাঠে সেটা জয় করতে চান হামজা শোবিতরা। সান মারিনো নিয়মিত ইউরোপের দেশগুলোর সঙ্গে বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় জয় পাওয়া চ্যালেঞ্জিং হবে বলে জানান অধিনায়ক জামাল ভুঁইয়া। জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য তাদের। ফিট একটা স্কোয়াড পাওয়ায় আশাবাদী কোচ। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে জয় চান থমাস টুলি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। থামছে না ভারতের পশ্চিম চেষ্টা। 4 জেলার সীমান্তে শূন্যরেখায় অর্ধশতাধিক মানুষের অবস্থান। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি, সতর্ক গ্রামবাসীও। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ। 2 পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সংস্কৃতি সংক্রান্ত সমঝোতা সই। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকবে আঙ্কারা। এবং পদ্মায় ফের বাস ডুবি। যাত্রীরা আগে নেমে যাওয়ায় রক্ষা। চালক হেলপারকে উদ্ধার। 2 ঘন্টায় টেনে তোলা হলো বাস। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7।
এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিশা। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।